এই ভিডিওতে 2021 সালে মাধ্যমিক টার্ম 1 এর যে সায়েন্স পরীক্ষা হয়েছে সেই সায়েন্স পরীক্ষার দেওয়া অড কোয়েশ্চনটির ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্টটির ব্যাখ্যা উত্তর সহ করা হয়েছে এবং সাথে সাথে উত্তর বা আনসার দিয়ে দেওয়া হয়েছে। তোমরা খাতা কলম নিয়ে সেগুলি লিখে নিতে পারো। যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা এই আনসারগুলি সহজে শিখে যাবে। শুধু প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবার আমরা দেখে নেব 2021-22 সালে সায়েন্সের অড কোয়েশ্চনের ফিজিক্স কেমিস্ট্রির যে কোয়েশ্চনগুলি দিয়েছে সেই কোয়েশ্চন পত্রটা। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে 2021 সালে সায়েন্সে মাধ্যমিকের ফিজিক্স কেমিস্ট্রির যে কোয়েশ্চন পেপার দিয়েছে, অর্থাৎ যে কোয়েশ্চন পত্রে পরীক্ষা হয়েছে সেই কোয়েশ্চন পত্রটা। এটা হচ্ছে অড কোয়েশ্চন, একটা ইভেন থাকে, এটা হচ্ছে কি অড। হ্যাঁ, পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমরা ইভেনটাও পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ, এই এই হচ্ছে ইভেন কোয়েশ্চনটা। তো তোমরা তো অবশ্যই জানো এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে 25 মার্কস থাকে। এবার আমরা পরপর আনসারগুলি নিয়ে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে কোয়েশ্চনটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এখানে 4টা করে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক আনসারটা খাতায় লিখতে হবে। এখানে কি বলেছে? এখানে বলেছে যে নিচের কোন পদার্থটি লেন্স তৈরিতে ব্যবহৃত হয় না। আবার বলছি যে নিচের কোন পদার্থটি লেন্স তৈরিতে ব্যবহৃত হয় না। লেন্স তৈরিতে, তাহলে লেন্স তৈরিতে ব্যবহৃত হয় না কোনটা? অবশ্যই জল, কাঁচ, প্লাস্টিক। এখানে প্লাস্টিক লেন্স হয়, যেটা এই কি হয়, ফাইবারের। জলও লেন্স তৈরিতে ব্যবহৃত হয়, কাঁচও লেন্স তৈরিতে ব্যবহৃত হয়। কাদামাটি, অবশ্যই কাদামাটি কি হয় না, ব্যবহৃত হয় না। পরের কোয়েশ্চনটা কি বলেছে যে একটি দর্পণ থেকে তুমি যত দূরে থাকো না কেন তোমার প্রতিবিম্বটি সমশীর্ষ। অর্থাৎ তুমি যদি একটা সমতল দর্পণ থেকে যত দূরেই যাও না কেন তোমার প্রতিবিম্বটি দেখবা তোমার মাথাও উপর দিকে থাকবে। ওই দর্পণের ভিতরে যে ছবিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রতিবিম্বটা দেখতে পাচ্ছ, সেটার ছবিটাও কি সোজা এবং খাড়া থাকবে, শুধু খালি পার্শ্বীয় পরিবর্তন ঘটবে। তাহলে এখানে কি থাকবে? সমতল দর্পণে সমশীর্ষ প্রতিবিম্ব সবসময় পাওয়া যায়। পরের কোয়েশ্চনে কি বলেছে যে নিচের কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় না। অবতল দর্পণ দেখো, বিবর্ধক কাচ রূপে, অর্থাৎ ছোট জিনিসকে বড় দেখাতে অবতল দর্পণ ব্যবহার হয়। এবার টসের প্রতিফলক, অর্থাৎ টসের ভিতরে যে একটা প্রতিফলক থাকে, সেটাও অবতল দর্পণ ব্যবহৃত হয়। এবার দন্ত চিকিৎসকের ক্ষেত্রে, অর্থাৎ দাঁতের ডাক্তাররাও অবতল দর্পণ ব্যবহার করেন। কিন্তু গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য ড্রাইভাররা লুকিং গ্লাস হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করেন। তাহলে কি এখানে অবতল দর্পণ ব্যবহার করা হয় না, কোথায়? পেছনের দৃশ্য দেখার জন্য। এরপর কোয়েশ্চন বলছে কি যে নিচের কোন বর্ণ কুয়াশাতে সবচাইতে কম বিক্ষিপ্ত হয়। কুয়াশাতে আমরা জানি যে এখানে প্রিজমের মধ্যে যদি আলো যায়, দেখো আলো যায়, কুয়াশা কি একটা প্রিজমের কাজ করে জলবিন্দুগুলি। তাহলে এখানে দেখো, এখানে 7টা বর্ণ আছে, এখানে নিচের বর্ণটা ভায়োলেট বা বেগুনি বেশি বিক্ষিপ্ত হয়েছে, উপরে লালটা কম বিক্ষিপ্ত হয়েছে। তাহলে এখানে কি হবে? এখানে আমরা বলতে পারি যে লাল বর্ণ যেটা আছে এটা অবশ্যই কি হবে, কম বিক্ষিপ্ত হবে। তাহলে লালটা হবে কি, লালটা হচ্ছে এখানে আনসার। তাহলে পরের কোয়েশ্চেন আমরা যাচ্ছি। পরের কোয়েশ্চেনে কি বলছে যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কোন ধরনের দর্পণ সর্বদা বস্তুর অসৎ, সমশীর্ষ ও খর্বকার প্রতিবিম্ব গঠন করে? কোন দর্পণ সমশীর্ষ প্রতিবিম্ব এবং খর্বকার প্রতিবিম্ব গঠন করে? কোন ধরনের দর্পণ? অবশ্যই সেটা হবে কি দর্পণ? সেটা হবে উত্তল দর্পণ। সেটা কি দর্পণ হবে? সেটা হবে উত্তল দর্পণ। এবার বলেছে যে 32 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, আমরা আগের ভিডিওগুলির মাধ্যমে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধর যে সম্পর্ক দিয়েছি, সেই সম্পর্কে কি বলেছিল যে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক।
অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য এফ ইকুয়াল টু আর বাই টু। তাহলে এখানে 32-এর অর্ধেক কি হলো 16, তাহলে আনসারটা হবে 16 সেন্টিমিটার। পরে কোশ্চেনে কি বলেছে? পরে কোশ্চেনে বলেছে যে এসআই পদ্ধতিতে লেন্সের ক্ষমতার একক কি? এসআই পদ্ধতিতে লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার। সাদা আলোর বিচ্ছুরণ বলতে কি বুঝো? বিচ্ছুরণ মানে সেটাকে বিচ্ছুরিত করা বা টুকরা টুকরা করে দেওয়া। এখানে দেখো যে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যদি যায়, গেলে পরে 7টা বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়। সেই 7টা বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ বা সাদা আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ বলতে আমরা সাদা আলোর বিচ্ছুরণকেই বুঝি। পরে কোয়েশ্চন, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। একটি প্রাকৃতিক বর্ণালী হচ্ছে রামধনু। নেক্সট কোয়েশ্চনে কি বলেছে যে আলোর প্রতিসরণ সম্পর্কিত স্নেলের সূত্রটি লিখো। স্নেল হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র কি? আলোকরশ্মি যদি কইছে যে আপতিত আলোকরশ্মি এবং প্রতিসৃত আলোকরশ্মি এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে আলোকরশ্মি যায়, তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় কি? প্রতিসরাঙ্ক। এবং এই সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। আবার বলছি, আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, দ্যাট ইজ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় প্রতিসরাঙ্ক এবং এই সূত্রটাকে বলা হয় কি? স্নেলের সূত্র। এটা হচ্ছে আনসার। পরে কোশ্চেনে কি বলেছে? কোন একটি বস্তুকে একটি উত্তল লেন্সের আলোক কেন্দ্রে ও বক্রতার মাঝখানে যদি রাখা হয়, তাহলে প্রতিবিম্বের আকার, অবস্থান ও রশ্মিচিত্রের মধ্যে দেখা। রশ্মিচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান ও আকার দেখাতে বলেছে। তাহলে আনসারটা কি হবে? এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা উত্তল লেন্স। এটা লেন্স বলেছে তো? হ্যাঁ, লেন্স বলেছে, উত্তল লেন্স। তাহলে এই হচ্ছে উত্তল লেন্স। এটা হলো তার আলোক কেন্দ্র, এটা হলো ফোকাস। এই আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যদি বস্তুরে রাখা হয়, তাহলে প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব অবশ্যই ফোকাসের বাইরে, বস্তু যেদিকে আসে সেদিকে গঠিত হবে। কোথায় গঠিত হবে? বস্তুর পেছন দিয়ে গঠিত হবে। কি হবে? বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্ব কি হবে? অসৎ প্রতিবিম্ব হবে। প্রতিবিম্বটা কি হবে? সমশিষ্য হবে। বস্তুটা যেভাবে আছে সেভাবেই আছে। এখানে প্রতিবিম্ব কি? বস্তু অপেক্ষা বড়, দ্যাট ইজ সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে যদি বস্তুটাকে লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখা হয়। পরে কোশ্চেন কি বলেছে? পরে কোশ্চেনে বলেছে যে চ্যুতিকোণ বলতে কি বুঝো? দেখো চ্যুতিকোণ, দেখো যখন কোনো আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হয়, তখন প্রিজমের মধ্যে আপতিত রশ্মির অভিমুখ এবং প্রিজম থেকে নির্গত রশ্মির অভিমুখের মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় চ্যুতিকোণ। আবার বলছি, প্রিজমের মধ্যে আপতিত রশ্মির অভিমুখ এবং প্রিজম থেকে নির্গত রশ্মির অভিমুখ পরস্পরের মধ্যে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় চ্যুতিকোণ। পরে কোয়েশ্চনটা, এখানে কি এবার আমরা যাচ্ছি কি কেমিস্ট্রির মধ্যে। এখানে একটা সমীকরণ দিয়েছে, বলছে Fe2O3 প্লাস 2Al gives Al2O3 প্লাস 2Fe। এটা কি ধরনের বিক্রিয়ার উদাহরণ? বলছে এখানে 4টা বিক্রিয়া দিয়েছে। একটা হলো সংযোগ বিক্রিয়া, আরেকটা হলো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, আরেকটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে 4টা বিক্রিয়ার মধ্যে কি ধরনের বিক্রিয়া? এখানে দেখো এই যে 4টা বিক্রিয়ার মধ্যে, এখানে দেখো Al এবং এপির মধ্যে স্থান পরিবর্তন হয়েছে। এপিটা এসে এলটা এসে এপির জায়গাতে বসেছে। শুধু খালি স্থান পরিবর্তন করলে সেটাকে কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে আনসার হবে কি? এখানে আনসার হবে প্রতিস্থাপন বিক্রিয়া। পরে কোয়েশ্চন, পরে কোয়েশ্চনে বলছে যে প্রশম দ্রবণের পিএইচ কত? আমরা জানি দ্রবণ যদি প্রশম হয় তাহলে তার পিএইচ কত? পিএইচ হচ্ছে 1। পরে কোয়েশ্চন কি বলছে? পরে কোয়েশ্চন বলছে যে বদ হজমের জন্য নিচের কোন ধরনের ওষুধ? স্বাভাবিক, অ্যাসিড হলে বদ হজম হয়, সেই জন্য তাকে কি দিতে হবে? অ্যাসিডের অপোজিট, দ্যাট ইজ অ্যান্টাসিড দিতে হবে। অ্যান্টাসিড দিতে হবে। পরে কোয়েশ্চন, রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করা প্রয়োজন কেন? দেখো, রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করা প্রয়োজন কেন? রাসায়নিক সমীকরণে অংশগ্রহণকারী পদার্থগুলিকে বলা হয় বিক্রিয়ক এবং বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলিকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ পরস্পর সমান হলো ভরের নিত্যতা সূত্র। সেই জন্য ভরের নিত্যতা সূত্রের জন্য এক্ষেত্রে রাসায়নিক সমীকরণের উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান করার জন্য সমীকরণের সমতা বিধান
প্রয়োজন। পরে কোশ্চেন কি বলছে, এখানে বলছে যে নিম্নলিখিত সমীকরণটির সমতা বিধান করো। সমতা বিধান মানে কি, সমীকরণটা লেফটে এবং রাইটে অনুসংখ্যা সমান করতে হবে। এখানে দেখো, এখানে অ্যাপ কটা আছে, তিনটা আছে, অ্যাপই তিনটা আছে, তাহলে এখানে আমি 3 বসিয়ে দিলাম, 3, তাহলে এপি তিনটা হলো। এখানে কটা আছে, চারটা আছে, সেই জন্য তার আগে 4 বসিয়ে দিলাম, এখানে 4 হলো, তাহলে চারটা হলো। এবার এপি তিনটা হলো, এদিকে দুদিকে মিলে গেছে। তাহলে কে চারটা করতে যে গিয়ে এখানে এস কটা হলো, এস হলো 4 দুগুণে 8টা, তাহলে অবশ্যই এখানে 4 দিতে হবে, তাহলে এটা হলো কি আনসার। পরে কোশ্চেন দেখে নিচ্ছি। পরে কোশ্চেনে কি বলেছে যে আমরা কেন লোহার তৈরি জিনিসপত্রের উপর রং করি। আমরা জানি লোহার তৈরি জিনিস বায়ুর সংস্পর্শে, বায়ু জলের সাথে বিক্রিয়া করে, তার উপর মরিচা তৈরি হয়। সেই মরিচা রোধ করার জন্য লোহার তৈরি জিনিসের উপর রং করতে হয়। পরেরটা, ধাতুর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়। ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়ায়, এই যে দেখো এখানে দিছি ধাতু এবং অ্যাসিড, ধাতু প্লাস অ্যাসিড গিভস ধাতব লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। আবারও বলছি, ধাতুর সাথে খনিজ অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় কি গ্যাস, হাইড্রোজেন গ্যাস। পরের কোশ্চেনটা, বিশুটি পাতা চুলে কোন অ্যাসিড থাকে, এখানে থাকে ফর্মিক অ্যাসিড। বলছি বিশুটি পাতা চুলে থাকে ফর্মিক অ্যাসিড। পরের কোশ্চেনটা, কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডুবালে কি ঘটে, সমীকরণ সহ লিখো। কপার সালফেট দ্রবণে যদি লোহার পেরেক ডুবানো হয় তাহলে কি ঘটবে। দেখো, কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডুবালে, অর্থাৎ লোহা এবং কপার সালফেটের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, কপার সালফেট প্লাস লোহা করলে পরে হবে ফেরাস সালফেট এবং কপার। আবার বলছি, কপার সালফেটের সাথে লোহার বিক্রিয়ায় হবে ফেরাস সালফেট এবং সাথে সাথে কপার উৎপন্ন হবে। পরের কোশ্চেনে কি বলেছে, পরের কোয়েশ্চেনে বলেছে যে অথবা দিয়ে দিয়েছে যে CuO প্লাস H2 গিভ Cu প্লাস H2O। এই যে বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া, এই বিক্রিয়াটার মধ্যে জারণও ঘটে বিজারণও ঘটে, সেই জন্য এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। পরে কোয়েশ্চন, 21 নম্বর কোয়েশ্চেন, এ এবং বি দ্রবণের পিএইচ এর মান যথাক্রমে 6 এবং 9। দেখো, পিএইচ এর মান 6, আমরা পিএইচ স্কেলটা যদি দেখি, এই হচ্ছে একটা পিএইচ স্কেল, এই দেখো পিএইচ স্কেল, এদিকে হচ্ছে 6, এদিকে গেলে হবে অ্যাসিড, এদিকে গেলে হবে ক্ষার, দ্যাট ইজ 9। বি দ্রবণের মান কত, পিএইচ কত, 9, এর মানে বি দ্রবণটি অবশ্যই ক্ষার। এখানে কইছে এদের মধ্যে কোন দ্রবণটি ক্ষারীয়, তাহলে বি দ্রবণটি ক্ষারীয়। যেহেতু বি দ্রবণটি ক্ষারীয় এবং এ দ্রবণের পিএইচ কম, দ্যাট ইজ এ দ্রবণটি অ্যাসিডিক, সেই জন্য এ দ্রবণটিতে হাইড্রোজেনের ঘনত্ব বেশি। আশা করি তোমরা এত সময় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো, এবার একটা শেয়ার দিয়ে কমেন্ট করে দাও। আর তোমাদের যদি কোনো প্রশ্নে অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি অবশ্যই সেটার সমাধান করার চেষ্টা